অনেকের বাড়ির প্রেশার থাকে, মানে ধরো নিজের ফ্ল্যাট না হলে বিয়ে দেবে না, মানে খুব জেনুইন প্রবলেম বলছি। হ্যাঁ, সো কখন আমি ইএমআই নিয়ে ফ্ল্যাট কিনবো? এজ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সাপোজ আজকে কারোর এজ যদি 25 to 30 মধ্যে, তো সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক যে ইএমআই নিয়ে ফ্ল্যাট নেওয়া উচিত। ওকে, সেক্ষেত্রে আমার মনে হয় ওই টাকাটা যদি এই জায়গাটা একটা কনফিউশনের জায়গা। মানে কিছুদিন আগে 25 ডিসেম্বরে দেবদার বার্থডে ছিল, আর আমি দেখলাম গোটা রাস্তাটা ফাঁকা, বাট সাউথ সিটির সামনে একদম পুরো ভিড় ক্রাউড। আমি ভাবলাম হয়তো কোনো জ্যাম ফ্যাম মতো আটকে আছে, তারপর দেখলাম যে দেবদার ক্রাউড অ্যাকচুয়ালি, আর সবার হাতে কেক। দিন দিন মিডল ক্লাসের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এই রিয়েল এস্টেট। এখন মধ্যবিত্তের স্বপ্ন নিয়ে তুমি কি বলবে? এখন থেকে আরো যত দিন যাবে, যত বছর পাল্টাবে, তত দাম আরো বাড়বে, তত আয়ত্তের বাইরে আরো যাবে, বিকজ এটার কোনো সলিউশন নেই। সলিউশন এটাই, তো নোভেস্টার কথা যখন উঠলো তখন নোভেস্টার তুমি বলছিলে জাস্ট শুরু হওয়ার আগে যে নোভেস্টার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে দেবদা, এবং বলছিলে যে ইজ আ ভেরি হাম্বল ইত্যাদি ইত্যাদি। তোমাদের একটু প্রথম যে আলাপ হয়েছে ওনার সাথে মিশে তোমার কেন, মানে কি মনে হয় যে মানুষটা কেন আজকে এতটা সাকসেস? আলাপের আগে আমি বলি, আলাপের আগে একটা পুরো প্রপার স্টোরি রয়েছে। আমার লাইফে যা কিছুই আজ অব্দি হয়েছে, ইটস অল অ্যাবাউট ম্যানিফেস্টেশন। যখন আমি রিয়েল এস্টেট বিজনেস শুরু করার জাস্ট কিছু মাস, কিছু বছরের মধ্যে একটা স্বপ্ন ছিল যে এই কোম্পানিটাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে এই মুহূর্তে টলিউডের তো নাম্বার ওয়ান সুপারস্টার দেবদাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো, সেই একটা ম্যানিফেস্টেশন ছিল। আর সেই সূত্রেই দেবদার সঙ্গে প্রথম যখন আমি অ্যাপ্রোচ করি, আর প্রথম যখন দেখা হয়েছিল, তখন অবশ্যই আমাদের এতটাও অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না দেবদাকে। দেবদা ইজ মানে আলটিমাম, ঠিক আছে। তখন দেবদাকে যখন প্রথম গিয়ে বলি যে তুমিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে, এই লাইনটা আমার এখনো মনে আছে যে তুমিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে, এইটুকু তোমাকে সাপোর্ট করতে হয় বস। কারণ নোভেস্টা এখন এমন নয়, ইজ টু মাচ বিগ কোম্পানি। আমরা আস্তে আস্তে আমরা উঠছি, এবং উই আর দ্য গ্রোয়িং কোম্পানি অ্যান্ড উই আর দ্য ফাস্টেস্ট গ্রোয়িং, এটা একদম নো ডাউট। তখন দেবদা একটা কথা বলেছিল যে ঠিক আছে, আমার পক্ষে যতটা সম্ভব হবে আই উইল বি দেয়ার, আমি সাপোর্ট করবো, ঠিক আছে। তার জাস্ট কিছু মাসের মধ্যে আমরা যেটা চাইছিলাম, দেবদা অলমোস্ট ওটাতেই আমাদের সঙ্গে ইনভলভ হয়, এবং কিছু মাসের মধ্যে দেবদার সঙ্গে সম্পর্কটা ওই লেভেলে যায়। কারণ আমি তো ওনার কাছে সম্পূর্ণ আননোন, আজকে না ওনার সঙ্গে আমার আগে থেকে দেখা বা আগে থেকে কিছু, বাট জাস্ট কিছু মাসের মধ্যে আমার কোথাও মনে হয় যে আমাদের মধ্যে রিলেশনটা এতটা স্ট্রং হয়ে গেছে যে আমি যখন খুশি দেবদাকে অ্যাপ্রোচ করতে পারি, রাইট, যে কোনো প্রবলেমে অ্যাপ্রোচ করতে পারি। রাইট, প্রথম মিট আপ করে হয়েছিল? প্রথম মিট আপ হচ্ছে দেবদার ফ্ল্যাটই, সাউথ সিটিতে, মানে ফার্স্ট মিট আপই। এবার একটু জাস্ট রিসেন্টলি আই থিঙ্ক কিছুদিন আগে 25 ডিসেম্বরে দেবদার বার্থডে ছিল। তো বার্থডেতে জেনারেলি আমি যখন সাউথ সিটিতে জাস্ট পৌঁছই, বাইরে প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড় বলতে মানে কয়েকশো মানুষ সাউথ হাতে। সিটিতে? হ্যাঁ, সাউথ সিটিতে বাইরে। আমি যখন প্রথম আমি সাউথ সিটিতে তো অত বড় কমপ্লেক্স, মানে ফ্ল্যাটের বাইরে, মানে আমি সাউথ সিটিতে ওই দিন বিকেল 4টা-5টার দিকে আমি পৌঁছই, আর আমি দেখলাম গোটা রাস্তাটা ফাঁকা, বাট সাউথ সিটির সামনে একদম পুরো ভিড় ক্রাউড। আমি ভাবলাম হয়তো কোনো জ্যাম ফ্যাম মতো আটকে আছে, তারপর দেখলাম যে দেবদার ক্রাউড অ্যাকচুয়ালি, আর সবার হাতে কেক। মানে আমি ওখান থেকে সাউথ সিটি জাস্ট ক্রস করতে আমার 15 মিনিটস টাইম লাগলো, যেটা 1 থেকে 2 মিনিট হার্ডলি লাগে। তারপর যখন দেবদার কাছে পৌঁছলাম, আর দেবদাকে একটা ছোট্ট আমি ওই দিন একটা গিফট দিয়েছিলাম, আর দেন তারপর দেবদা বলে উঠলো যে মানে কেন, হোয়াই? মানে মানে এতটাই হাম্বল পার্সন, মানে গিফটটাও মানে যে আমি দিচ্ছি তাতে উনি কোশ্চেন করছে যে মানে হোয়াই। তো দ্যাট কাইন্ড অফ হাম্বল পার্সন দেবদা। আর সত্যি বলতে মানে এখন অব্দি যে এক্সপিরিয়েন্স দেবদার সঙ্গে, মানে কোয়াইট ইমপ্রেসিভ। মানে আজকে রিয়েল এস্টেটে থাকার সূত্রে এটা না বললেই নয় যে টলিউডের অনেকের সঙ্গে আলাপ পরিচয় রয়েছে, অনেকেই আসা যাওয়া করে, অনেকের সঙ্গে আমিও আসা যাওয়া করি, বাট দেবদা কাইন্ড অফ এ পার্সন যার মতো হাম্বলনেস আমি আজ অব্দি কারোর মধ্যে দেখিনি, নো ডাউট। এটা মানে বলতে আছে কোনো দ্বিধা নেই। গ্রেট। এবার একটু তোমাদের মেগাস্টার, সুপারস্টার কিংবা তোমার মতো সাকসেসফুল বিজনেসম্যান ছেড়ে আমি আবার একবার মিডল ক্লাসের কথায় আসি। সেটা হচ্ছে যে এই যখনই রিয়েল এস্টেটের কথা হয় তখন মিডল ক্লাসদের পক্ষ থেকে একটা সত্যি বাস্তব অভিযোগ আসে, সে একটা প্রত্যেকের স্বপ্ন থাকে একটা ফ্ল্যাট, একটা বাড়ি বা একটা বাংলো ইভেন, ঠিক আছে, কিন্তু দিন দিন মিডল ক্লাসের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এই রিয়েল এস্টেট। এমন একটা অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন বা এমন একটা দাম হচ্ছে যেখানে অনেকেই
ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারছেন না, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা আর একটা জিনিস হচ্ছে যে লাক্সারি ফ্ল্যাট যেগুলো হচ্ছে, সেটা গুরগাঁওয়ের ক্ষেত্রে হোক, সেটা কলকাতার ক্ষেত্রে হোক, সেটা মুম্বাইয়ের ক্ষেত্রে হোক, সেগুলো হুড় করে বিক্রি হয়ে যাচ্ছে। তো এখন মধ্যবিত্তের স্বপ্ন নিয়ে তুমি কি বলবে? তুমি একজন মধ্যবিত্ত থেকে উঠে আজকে এই জায়গায় এসছো, তো সেটা নিয়ে আমি জিজ্ঞাসা করবো। আমার এক্ষেত্রে মনে হয় যতটা আর্লি ডিসিশন নেওয়া যায়, কারণ এখন থেকে আরো যত দিন যাবে, যত বছর পাল্টাবে, তত দাম আরো বাড়বে, তত আয়ত্তের বাইরে আরো যাবে। বিকজ এটার কোনো সলিউশন নেই। সলিউশন এটাই যে মধ্যবিত্তকে ইনকাম সোর্স বাড়াতে হবে, তবেই গিয়ে সে অ্যাফোর্ড করতে পারে। বিকজ একটা ইনকাম সোর্স মানে এটাতে পসিবলই নয় যে আজকে কেউ 1 কোটি 2 কোটি টাকার ফ্ল্যাট বা একটা বাংলো অ্যাফোর্ড করতে পারবে। তো সেক্ষেত্রে মধ্যবিত্তদের যদি লিমিটেড যদি থাকে যে আমার এটাই ইনকাম, তো সেক্ষেত্রে যতটা আর্লি ডিসিশন নেওয়া যায়। বিকজ যে প্লটটা আমি ইউনিকর্ন অ্যারো সিটিতে 6 মাস আগে 27 লাখ টাকাতে বিক্রি করছিলাম, 3 মাস আগে তার দাম ছিল 30 লাখ, আজকের ডেটের দাম কিন্তু তার 33 লাখ। 6 মাসের 6 লাখ মধ্যে টাকা বেড়ে গেছে। 6 মাসের মধ্যে 6 লাখ টাকা বলতে তুমি যদি পার্সেন্টেজে দেখো, মোর দ্যান 20%। ইটস মোর দ্যান 20% 6 মাসের মধ্যে। আগামী 6 মাসে আরো 20% বেড়ে যাবে। তার মানে কি যে আজকে কেউ যদি নিজে ভাবে যে আমার ইনকামটা সীমাবদ্ধ, তাকে তাহলে ডিসিশনটা আগে নিতে হবে। আইদার যদি ডিসিশন পরে নেয়, তাহলে তার ইনকাম সোর্সটা বাড়াতে হবে, মাল্টিপল ইনকাম সোর্সেস। আদারওয়াইজ নট পসিবল যে আজকে আমি 50 লাখ 1 কোটি টাকার প্রপার্টি ইজিলি অ্যাফোর্ড করতে পারবো। রাইট। তবে যদিও ধরো ব্যাংক লোন ইএমআই একটা অপশন হতে পারে। Bank loan আচ্ছা, তো এই option। ইএমআই নিয়ে ফ্ল্যাট কেনা বা প্রপার্টি কেনা, ফ্ল্যাট বললে তুমি রেগে যাবে, ইএমআই নিয়ে ধরো বাংলো কেনা বা যে কোনো কিছু, রাইট। ইজ ইট রাইট? এটাতে মানে দুটো অ্যাঙ্গেল রয়েছে আসলে বস। মানে এটাতে তুমি যদি ইনভেস্টমেন্ট অ্যাঙ্গেল দেখো, ইট ইস নট রাইট। ওকে, বিকজ আজকে কেউ যদি সিম্পল 50 লাখ টাকা যদি একটা ফ্ল্যাটই হয়, আমি বাংলার কথা ছেড়ে দিলাম, সাপোজ একটা ফ্ল্যাটই হয় 50 বাংলার লাখ, কথা ছেড়ে দিচ্ছি, এটা একটা বড় খবর। আচ্ছা, 50 লাখে যদি একটা ফ্ল্যাট হয়, আমি আম আদমির কথা বলছি, কারণ বাংলোটা ইজ সামথিং লাক্সারি আইটেম, একটু লাক্সারি। একটু লাক্সারি আইটেম। তো যদি একটা 50 লাখ যদি একটা ফ্ল্যাট হয়, 10 লাখ টাকা ডাউন পেমেন্ট মিনিমাম লাগবেই, রাইট? আর 40 লাখ টাকা যদি ব্যাংক লোন হয়, কম করে 40,000 টাকা মান্থলি ইএমআই আসবে, ঠিক আছে? সেই 40,000 মান্থলি ইএমআই জায়গায় কেউ যদি সেম 50 লাখের ফ্ল্যাটটা যদি রেন্টে নিয়ে থাকে, তাহলে সেই 50 লাখের ফ্ল্যাটটা রেন্ট কত হবে? ম্যাক্সিমাম 15,000, এর চেয়ে বেশি, 20 মানে 20,000 ফার্নিশড ম্যাক্সিমাম পেয়ে যাবে, 20 ফার্নিশড হয়ে যাবে, এর চেয়ে বেশি লাগবে না। তার মানে 20,000 সে মাসে এসআইপি করতে পারবে, 30,000 পাচ্ছে যদি 20,000 20,000 করতে পারবে। হ্যাঁ। সেই 20,000 যদি এসআইপি করে, আগামী 20 বছর যদি এসআইপি করে, সেই অ্যামাউন্ট কিন্তু 1 কোটির ওপর কিন্তু হয়ে যাবে। হুম, তার মানে কি, অ্যাকর্ডিং টু ইনভেস্টমেন্ট, ব্যাংকে লোন নেওয়া এটা কিন্তু রং ডিসিশন হতে পারে। বাট কোথাও না কোথাও যখন আমরা বাড়ি বলি না বস, যে নিজের বাড়ি, সেক্ষেত্রে এসব অনেক ধুলোই মিশে যায়, এবং আমার সেটা কোথাও একটা গিয়ে মনে ইমোশন। হয় যে মানে হ্যাঁ। ইএমআই করে তখনই নেওয়া উচিত যখন দিস ইজ প্রাইমারি ফ্ল্যাট বা বাংলা, মানে ওখানেই উনি না, সেটা একটা থাকছেন। এজ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সাপোজ আজকে কারোর এজ যদি 25 to 30 মধ্যে, তো সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক যে ইএমআই নিয়ে ফ্ল্যাট নেওয়া উচিত। ওকে, সেক্ষেত্রে আমার মনে হয় ওই টাকাটা যদি হ্যাঁ, এই জায়গাটা একটা কনফিউশনের জায়গা। হুম, হুম, মানে তোমার রিয়েল এস্টেটটা ঘাঁটা, সেটা হচ্ছে যে ধরো অনেকের স্বপ্ন থাকে, হুম, হুম, অনেকের বাড়ির প্রেশার থাকে, হুম। মানে ধরো নিজের ফ্ল্যাট না হলে বিয়ে দেবে না, মানে খুব জেনুইন প্রবলেম বলছি, হ্যাঁ, গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বলেছে বা বয়ফ্রেন্ডের বাড়ি থেকে বলেছে, হোয়াট এভার। তো অনেকে না চাপে পড়েও ফ্ল্যাট নিয়ে নেয়, অনেকে বলে যে বাড়ির লোক একটা বুদ্ধি দেয় যে লোন নিয়ে ফ্ল্যাট কিনে নেয়, হুম, হুম, ঠিক আছে। সো কখন আমি ইএমআই নিয়ে ফ্ল্যাট কিনবো, হুম। কখন কিনবো না, একটা তো তুমি বললে, একদম। যদি আমার প্রাইমারি থাকার নিজের একটাও ফ্ল্যাট নাও থাকে, হুম। তখনও বা কখন আমার ইএমআই নিয়ে কেনা উচিত আর কখন নেই? এটা ডিপেন্ড করে তুমি কোন এজের এখন রয়েছো। তোমার এজ যদি 20 to 25 কি 28 এর মধ্যে হয়, আই ডোন্ট থিঙ্ক তোমার ইএমআই নিয়ে ফ্ল্যাট কেনা উচিত। সেই টাকাটা তুমি যদি এসআইপি করো, আজকে ইএমআই তে কম করে 50 লাখের ফ্ল্যাটের ইএমআই 40,000 মিনিমাম আসবে। সেই 40-এর মধ্যে সেই ফ্ল্যাটটা তুমি 20,000-এ পাচ্ছ রেন্টে উইথ ফার্নিশড। বাকি 20,000 কি 25,000 তুমি যদি এসআইপি করো, আগামী 10 বছর 15 বছরে কিন্তু তোমার সেম ইকুয়াল টাকাটা হয়ে যাচ্ছে, যে তুমি পুরো ক্যাশ টাকাতে ফ্ল্যাট কিনতে পারবে, লোনের হেডেকটাই থাকবে না। বিকজ আজকে তুমি 50 লাখের ফ্ল্যাটটা তুমি যখন লোন নিয়ে কিনছো, অ্যাকচুয়ালি তো তোমার ফ্ল্যাট না, ওটা তো ব্যাংকের ফ্ল্যাট। হুম, ওই ডকুমেন্টস তো ব্যাংকের কাছে। তোমার মানসিক শান্তি যে তুমি 20 বছর পরে পাবে, হ্যাঁ কি না? আলটিমেটলি ওটা ব্যাংক, আলটিমেটলি তো ব্যাংকের ফ্ল্যাট, ওটা ব্যাংকে রেন্ট দিচ্ছ। তুমি ব্যাংকে রেন্ট দিচ্ছ। তুমি যদি ব্যাংকে যদি কোনো 3 মাস 4 মাস ইএমআই মিস করে দেখো, তোমাকে থাকতে দাও কিনা তুমি, তাহলে ওটা দেখো।
তোমার বাড়িওয়ালাকে যেমন 3 মাস রেন্ট না দিলে বাড়িওয়ালা থাকতে দেবে না, তুমি 3 মাস ইএমআই মিস করলেও তোমাকে তো ব্যাংকও তো তোমাকে ওই ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে। তাহলে ফ্ল্যাটটা তো অ্যাকচুয়ালি তোমার নয়, ব্যাংকের। তো ব্যাংকের কাছে যখন কাগজ জমা রয়েছে, ব্যাংকের যখন ফ্ল্যাট, তার থেকে তুমি যে কোনো রেন্ট নিয়ে নাও ল্যান্ডলর্ডের থেকে, আর ওই বাকি টাকাটা টাকাটা এসআইপি করো। SIP করো। আফটার 20 ইয়ার্স বা আফটার 15 ইয়ার্স তোমার কাছে যে টাকাটা হয়ে যাবে, সেই টাকা তুমি এইরকম ফ্ল্যাট আরো 2টো কিনে নিতে পারবে ক্যাশ টাকাতে। রাইট, রাইট। রাইট। এবার আরেকটা বিষয় আসি। তুমি যেটা বললে সেটা ইন জেনারেল রিয়েল এস্টেটের সাথে যুক্ত কেউ বলে না। যাই হোক, এটা আমি বলেছিলাম বলে অনেক রিয়েল এস্টেট ব্যবসায়ী আমাকে এসে কমেন্ট করেছিল, সেগুলো পরে দেখাবো ক্যামেরার না, সামনে। আজকে বলা যাবে তোমার না। সঙ্গে কথাটা হার্ট টু হার্ট হচ্ছে, হুম। তো এটা আমার ডিউটি যে ঠিক বলা। কথাটা বলা। যাই হোক, এবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে ধরো অনেক সময় যখন ফ্ল্যাট কেনা হয় তখন আমাকে এক বিল্ডার বলেছিল যে আরাম যে ভালোই তো আসছে, ভালো মানে তার ভালো রেটে ফ্ল্যাট বিক্রি হয়েছিল, বলেছে শুধু আমার পড়ছে না, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন এই ওই তাই পলিটিক্স সবার টাকা হচ্ছে। তো রিয়েল এস্টেট বিজনেসে যারা আছে, ধরো আমি যদি কলকাতার কথা বলি বা যে কোনো জায়গার বলি, কোন কোন বিষয়গুলো বিল্ডিং বানানো ছাড়াও আর কি কি হ্যান্ডেল করতে হয়, ধরো মানে হুইচ ইজ মোর টাফ, কি পলিটিক্স, পুলিশ, প্রশাসন, ম্যানেজ করা, কাগজপত্র সবকিছু মিলে অ্যাকচুয়ালি না, হেডেকটা কিরকম? এই অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ বা এই বাকি সব জিনিসগুলো ম্যানেজ তখনই করতে হয় যখন কিছু ইলিগাল কিছু থাকে। বাট হোয়েন আই এম রাইট, আমার ল্যান্ড ইজ ক্লিয়ার, টাইটেল ডিড ইজ ক্লিয়ার, আমার কাছে পজিশন ইজ 100% সেফ, তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা পলিটিক্যাল কোনো কিছুতেই এতটা প্রবলেম আসে না যতটা ওই প্রবলেমসগুলো থাকলে আসে। মানে আজকে আমার কাছে যদি 100% সবটাই পুরো সেফ থাকে, বল আমার ল্যান্ড পুরো ক্লিয়ার, পজিশন পুরো 100% রয়েছে এবং বিল্ডিং পুরো 100% প্ল্যান অ্যাপ্রুভড রয়েছে, তো সেক্ষেত্রে আশা করি কোনো বিল্ডারের খুব একটা হেল্প লাগে না। হেল্প কখন লাগে? যখন ল্যান্ডে কোনো ডিসপিউট থাকে। হেল্প কখন লাগে? যখন আপনার ওই ল্যান্ডটা পজিশন আপনি নিতে পারছেন না, ওখানে কেউ দখল করে আছে, তখন কিন্তু পুলিশের হেল্প লাগে। রাইট? যদি কেউ ভাবে যে আমি G+4 এর আমি প্ল্যান ফাংশন রয়েছে, ওখানে আরো একতলা আমি ফ্ল্যাটটা বাড়িয়ে দিই কিছু এক্সট্রা প্রফিটের জন্য, তখন কিন্তু পলিটিক্স, রাজনীতির হেল্প লাগে। ঠিক আছে? বাট আশা করি যে সমস্ত বিল্ডাররা আজকে নিজেদের একদম 100% স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, 100% ল্যান্ড ডিসপুট ছাড়া, প্রপার প্ল্যান অ্যাপ্রুভাল নিয়ে, তাদের আই থিঙ্ক যে পুলিশ বা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা এছাড়া রাজনীতি কোনোটারই হেল্প খুব একটা দরকার হবে না।